আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে ঘড়ির কাঁটায় ঠিক 12টা 1 মিনিট। আর এখন থেকে ঠিক 24 ঘন্টা পর এই পৃথিবীতে আর এক নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। এবং আমরা যদি এভাবে বলি যে 162টি ভূখণ্ডের পরাধীন, নিজ দেশে থেকেও পরাধীনতা বেড়াজাল থেকে মুক্ত হয়ে স্বাধীন, পুরোপুরি স্বাধীনতার স্বাদ পেতে যাচ্ছে প্রায় অর্ধ লক্ষ মানুষ। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কিসের কথা বলছি। ভারত বাংলাদেশে 162টির ছিটমহলের যে মানুষেরা এতদিন পরাধীনই ছিল বলা যায়, তারা আর ঠিক 24 ঘন্টা পর থেকেই স্বাধীন হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। আমরা ঠিক মহেন্দ্র খান এখনো আসেনি, তারপরেও আমরা 24 ঘন্টা আগে সেই মানুষগুলোর সাথে আমরা একাত্মতা প্রকাশ করে তাদের প্রতি আমাদের বিপ্লবী শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা আমাদের সবার প্রতি, বিশেষ করে একুশে টেলিভিশনের পক্ষ থেকে। আমরা এই দিনটিকে সামনে রেখেই আজকে আলোচনা করব। হয়তো স্বাধীনতা, হয়তো না, নিশ্চিতভাবে তারা স্বাধীনতার স্বাদ পেতে যাচ্ছে, কিন্তু স্বাধীনতার স্বাদ পেতে গেলে যেসব নাগরিক অধিকার রয়েছে সেই নাগরিক অধিকারগুলো কিভাবে নিশ্চিত করা যায়, সমস্যাগুলো এখনো বা কোথায় রয়েছে বা কি করা রয়েছে, সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সাংবাদিক সোহরাব হাসান, রয়েছেন গবেষক এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান লিটন, এবং তার পরপরে রয়েছেন ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এএসএম ইউনুস। আপনার অনুভূতি আমরা প্রথমে জানতে চাচ্ছি, যেহেতু আপনি সক্রিয়ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনো রয়েছেন, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আজকে অনেক খুশি, কারণ 1947 সালে আমরা দুইটা উপমহাদেশ ভেঙে ভারত এবং পাকিস্তানের জন্ম হলো। সেদিন যেরকম পাকিস্তানের মানুষ হেসেছিল, ভারতের মানুষ হেসেছিল। 71-এ আমরা বাংলাদেশ পেলাম। বাংলাদেশের মানুষ যে বিজয় উল্লাস করেছিল, এটা পতাকা পেয়েছিল। ছিটমহলের মানুষ কিন্তু গত 69 বছর সে পতাকা পায়নি। আজকে তারা 24 ঘন্টা পরে লাল সবুজের পতাকা, বাংলাদেশের পতাকা তারা উড়াচ্ছে। এবং এই পতাকা উড়ানোর আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম। এবং আজকে আমার কাছে মনে হচ্ছে যে ভারতের ছিটমহলগুলো, বাংলাদেশের ছিটমহল যে মানুষগুলো রয়েছে তারাও ভারতের পতাকা পাবে, ভারতের পতাকা উড়াবে। এই যে আমার এই আন্দোলনটি করার আজকে মনে হচ্ছে যে সফল, এবং সফল আমি বলবো ওই মানুষগুলোর বিজয় হয়েছে। আর এই বিজয়ের অংশীদার হিসেবে আমার থেকে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আমার থেকে এই মুহূর্তে বেশি খুশি আর কি হতে পারে সেটা আমি জানি না। কারণ এই মানুষগুলোকে আমি কাছ থেকে দেখেছি গত 8 বছর। আমি 2008 সালের জুলাই থেকে এই ছিটমহলের মানুষগুলোকে নিয়ে গাড়াতে ছিটমহলে যখন আমি যাই 2008 জুলাইয়ের শেষের দিকে, আমি তখন যাওয়ার পরে প্রথম জানলাম যে বাংলাদেশের ভিতরে ওরা ভারত, আর ওদের কাছ থেকে জানলাম ভারতের ভিতরে এরকম আছে বাংলাদেশ। তখন আমি সেখানে যাওয়ার পরে দেখলাম এই মানুষগুলোর একটা ছিটমহলে আমি গেছি, সেখানে কোন রাস্তাঘাট কিছুই নেই, শিক্ষা প্রতিষ্ঠান তো নেই, সেখানে একের পর এক মার্ডার হচ্ছে। এসব মার্ডারের কোনো বিচার ছিল না। সেখানে 11টা মার্ডার হয়েছে ওই ছিটমহলে, যার একটি হত্যারও বিচার হয় নাই। এভাবে আপনার গাড়াল ছিটমহল থেকে যখন আমি পনেরো কাজল দিঘি ছিটমহলে গেলাম, সেখানে গিয়ে জানলাম যে বাংলাদেশের এক চেয়ারম্যান ইনসান আলী, সে ওইখানে মার্ডার হয়েছে। ওই ছিটমহলে 8টা মার্ডার ছিল সেখানে। এই যে মার্ডার গুলো হয়েছে সেখান থেকে আপনার দাসিয়া ছড়া বলেন, কুড়িগ্রামের ওই ছিটমহল যখন যাইলাম, সেম ঘটনাগুলো দেখেছি। হত্যা, মানুষের ভিতরে যে বিচার, তারা দীর্ঘদিন বিচার কি জিনিস, পুলিশ কি জিনিস, ছিটমহলের মানুষ কখনো দেখে নাই। আজকে সেই মানুষগুলো পুলিশ দেখবে। আজকে তারা কোনো বিপদে পড়লে, আগুন লাগলে, আজকে তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে পায়াস্তার বিধে সুবিধা নেবে। পক্ষান্তরে ভারতের ভিতরে ওই বাংলাদেশ ছিটমহল লোকজনগুলো আজকে ভারতের কাছ থেকে এই সহযোগিতা তারা কিন্তু নেবে। এ থেকে তো বড় অর্জন বা বড় কিছু আমার কাছে ছিটমহলবাসীর জন্য আর কিছু আছে বলে আমার মনে হয় না। আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন এই আন্দোলনের অন্যতম কর্মী এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ। তুহিন ওয়াদুদ, শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? জি, শুনতে পাচ্ছি। তুহিন ওয়াদুদ, আপনি এই মুহূর্তে রংপুরে অবস্থান করছেন এবং আমি নিশ্চিতভাবে জানি যে এই মানুষগুলো
পুরোপুরি স্বাধীনতার স্বাদ ভোগ করতে যাচ্ছেন আর কয়েক ঘন্টা পরে, এবং তাদের সঙ্গে আপনি রয়েছেন। আমরা এও জানি যে সেখানে উৎসবের ঘনঘটা এর মধ্যে লেগে গেছে। আপনি কি সেখানে মানে সেখানকার পরিস্থিতি বা অবস্থার সম্বন্ধে বা সেখানকার সাধারণ মানুষের যে উদ্বেগ ও উদ্বেলিত অবস্থা তারা রয়েছেন, তাদের যে অনুভূতি, সেগুলো কি একটু শেয়ার করবেন কিনা আমাদের সঙ্গে? জি, ধন্যবাদ পান্না ভাই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে 68 বছর ধরে তো এই পরাধীনতা বলি বা 1000 বছরের পরাধীনতাই তাদের আসলে ছিল। আমি বাংলাদেশ ভারত উভয় অংশের ছিটমহলগুলোতে গেছি। বাংলাদেশ অংশের ছিটমহলের যারা আছে তাদের যে পরিমাণ অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে, তার চেয়ে অনেক বেশি অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে ভারতে যে ছিটমহলে যারা আছেন তাদেরকে। আমি কয়েকটা উদাহরণ বলি আপনাকে। যেমন ধরেন যে ভারতের ভিতরে দিনহাটায় মশালডাঙ্গা একটা ছিটমহল আছে। সেই মশালডাঙ্গা ছিটমহলে যখন কি কি রকমের অত্যাচার গুলো হয়েছে কয়েকটা বলি। যেমন ধরুন যে কয়েকবার সেখানে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। একবার তো তারা কয়েকশো মানুষ বাংলাদেশে এসে শরণার্থী হয়েছিল, কুড়িগ্রামের ভুঙ্গামারি থানায় তারা অভিযোগ দায়ের করেছিল। খুবই দুঃখজনক, তারা যখন শরণার্থী হিসেবে ছিল তখন বিজিআর গিয়ে তাদেরকে বলেছিল যে কি করবেন, বড় দেশ, ওদের হাত পা ধরে থাকেন, কিছু তো করার নেই। এবং যখন তারা যাচ্ছিল তাদেরকে এক সময় বলা হলো যে আপনারা জানো ওখানে আলোচনা হচ্ছে। যাওয়ার পর কিন্তু আর কোনো যোগাযোগ তাদের সঙ্গে হয়নি। তাদের গরু ধরে নিয়ে যেত, তাদের বাড়িতে যদি ধরুন যে গেস্ট এসেছে তাদেরকে চাঁদা দিতে হতো, মেয়ের বিয়ে হচ্ছে চাঁদা দিতে হতো, মাংস রাস্তার মধ্যে ফেলে দিয়ে বলা হতো তো গরুর মাংস ফেলেছে এখানে, ধরে মারা হতো। বাজারে যদি পণ্য বিক্রি করতে যেত সেই পণ্যের দাম কম। এবং আমি বলি বেত্রাঘাট বলে একটা ছিটমহল আছে, সেই ছিটমহলে এই অল্প কিছুদিন আগেও ধান কাটতে এসেছিল সেখানকার ভারতীয়রা, বাধা দিতে যাওয়ার কারণে একজনকে মেরে ফেলেছে, এদের কোনো বিচার নেই। এবং ওখানে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে বিভিন্ন সময়ে। খুব খারাপ লাগার ব্যাপার, অমানবিক ব্যাপার সেটি হচ্ছে একজন মানুষ 45 বছর বয়স হবে, আমি তাকে কাছে থেকে দেখে এলাম, বিছানায় পড়ে আছে। তিনি বলছেন আমার কোনো চিকিৎসা নেই, আমার যেহেতু বাংলাদেশের কোনো পরিচয়পত্র নেই, ভারতের কোনো পরিচয়পত্র নেই, আমি যে এখানে শুয়ে আছি এটাই আমার এখন আমার নিয়তি। আমি দেখলাম যে সেই ছিটমহলের সঙ্গে লাগানো, একদম সঙ্গে লাগানো একটা স্কুল। আমি বললাম বাচ্চারা স্কুলে পড়ে না? বলছে না, এদের তো পোলিও কার্ড নেই, অনেক শিশু সেখানে পোলিও আক্রান্ত। এবং একইভাবে বাংলাদেশে যে ছিটমহল গুলো আছে সেই ছিটমহল গুলোতেও কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন জীবনটাই ছিল। কিন্তু এখন এই যে কেটে যাচ্ছে, এই কেটে যাওয়ার মধ্যে কিন্তু কিছু কিছু অন্ধকার থেকে যাবে। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি এই মুহূর্তে রংপুরে রয়েছে, রংপুরে যে ছিটমহলগুলো রয়েছে, যে কয়েকটা রয়েছে, সেখানকার মানুষের অনুভূতি, এবং আপনি গত দুদিন আগে কোচবিহার থেকে ফিরেছেন, সেখানকার ছিটমহলের মানুষের অনুভূতি একটু যদি সংক্ষেপে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন। মানে এখানকার মানুষের ওই যে ইউনুস ভাই যে কথা বলছেন, এখানকার মানুষের মানে এটা এই অনুভূতিটা শব্দে, বাক্যে, ভাষায় প্রকাশ করার জন্য পৃথিবীতে ভাষা তৈরি হয়নি। আপনি তাদের সঙ্গে কথা বললে চোখে মুখে যে আবেগটা ফুটে ওঠে, আমরা স্বাধীন হলাম, আমাদের মানে এমন ভাবে তারা বলে যে আমাদের প্রকাশের কোনো ভাষা নেই। এই যে তাদের এই ভালো লাগা, এই যে এই অনুভূতি, এটা অনেক বড়। এবং আমরা মনে করি যে উভয় দেশের সরকার মিলে যে সমস্যা সমাধান করেছে, যা মানে বিশ্বের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো একটা সমাধান হলো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে একটু প্রতিক্রিয়া জানতে চাইব সোহেল হাসান আপনার কাছে, এবং অবশ্যই নূর খান আপনার কাছেও। সোহেল হাসান। ধন্যবাদ। তহিন বললেন বা ইউনুস সাহেব বললেন, বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলোকে সংখ্যায় যারা যতই কম হোক, বাংলাদেশ ভারত রাষ্ট্র তাদেরকে পরিচয়হীন করে রেখেছিল এতদিন। আইনের ফাঁক ফকর, চুক্তির বরখেলাপ বা চুক্তি বাস্তবায়ন না করা, যে কোনো ভাবেই হোক তারা বঞ্চিত ছিল। এই বঞ্চনা 1947 সাল থেকে এই বঞ্চনার অবসান হওয়ার একটি লক্ষণ দেখা যাচ্ছে, হওয়ার একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এর অর্থ না যে তাদের অবসান সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ মূল ভূখণ্ডের মানুষেরও কিন্তু সমস্যার সমাধান নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষের, সাধারণ মানুষের, দুর্বল মানুষের, দরিদ্র মানুষের। তবে এখানে এতদিন আইন মানে ইউনুস সাহেব বললেন যে পুলিশ ছিল না, পুলিশ ছিল না, পুলিশ থাকা নিরাপত্তার জন্য খুবই জরুরি। আবার সেই পুলিশ যে নিরাপত্তা দেবে সেই নিশ্চয়তাও কিন্তু নেই। বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের ভিতর যে ভূখণ্ড, ভারতীয় ছিটমহলগুলো, সেখানে জনসংখ্যা বেশি, ভূমি
পরিমাণ বেশি। সুতরাং একদিক থেকে মানে আমাদের আনন্দিত হওয়ার তো কারণ আছে, ভূখণ্ড পেলাম, একটা ভূখণ্ড, হ্যাঁ অবশ্যই ভূখণ্ড পেলাম। আবার একটি বেদনারও বিষয় আছে, যত কম সংখ্যকই হোক কিন্তু বাংলাদেশে ভারতীয় ছিটমহল থেকে কিছু মানুষ ভারতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু ভারত থেকে একজন মানুষও বাংলাদেশে ছিটমহলে যারা ছিলেন বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেননি। তো এই বিষয়টাও কিন্তু বোঝার। তুহিন বললেন যে সেখানেও ছিটমহলবাসীর উপর অত্যাচার হয়েছে, এখানেও হয়েছে, কিন্তু তারপরেও তারা নিরাপত্তা বোধ করে না। আমরা পত্রপত্রিকায় পড়েছি, তুহিনের লেখায় পড়েছি, আর সেখানে অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে তাদের আত্মীয় স্বজন, তারা ছিটমহল থাকলেও তাদের কারো মেয়ে বিয়ে দিয়েছে, কারো ছেলে বিয়ে দিয়েছে, অথবা কারো জীবন জীবিকা হয়তো পার্শ্ববর্তী কোনো এলাকায়, যেটা ভারতীয় ভূখণ্ডের। সুতরাং এই আত্মীয় স্বজন ছেড়ে চলে আসা কঠিন। আবার এখানেও একই রকম, যে এই সিটের মানুষ তার পার্শ্ববর্তী যে বাংলাদেশের এলাকা, বাংলাদেশের বসতি, তাদের সঙ্গে একটা হার্দিক সম্পর্ক গড়ে উঠেছে, এবং পুরোটাই যে বৈরিতা বা অপছন্দ করে। এবং বাঙালির মধ্যে আমার মনে হয় যে বাঙালির যে সহজাত প্রবণতা, যে অপরকে গ্রহণ করা, অপরের সাথে মেলামেশা বা তাকে সহায়তা করা, সেটাও কিন্তু আছে। তারা বসবাস করতে পারতো না যদি তারা যেহেতু দুর্বল, যেহেতু সংখ্যায় খুব কম, পার্শ্ববর্তী যে বাংলা মূল ভূখণ্ড, ওই মানুষগুলো যদি না চাইতো, ওই মানুষগুলো তাদের যদি তাড়িয়ে দিতে চাইতো, তাহলে কিন্তু তাড়াতে পারতো, কারণ তারা সবল ছিল, রাষ্ট্র তাদের পক্ষে ছিল। মানুষ যে সহায়তা করেনি এটি না, কিন্তু কথা বললেন যে ভারতের বাংলাদেশের ছিটমহল থেকে কেউ আসা এখানে প্রবণতা প্রকাশ করেনি, বা আমাদের এখান থেকে হয়তো কেউ যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আবার এটাও সত্য, প্রথমে যারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাদের মধ্যে কেউ আবার তাদের আবেদন করে তারা এখানে থেকে যাওয়ার কথা জানিয়েছে। সেটা হলো একটা বিষয়, যে ওখানে একটি পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ করে ভারতের কেন্দ্রীয় সরকার, ওখানে যে এদের পুনর্বাসনের জন্য, সিটের মানুষের পুনর্বাসনের জন্য একটা প্যাকেজ ঘোষণা করেছে, এবং 3,500 কোটি বোধ হয়, একটা বেশ বড় অঙ্কের। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোন প্যাকেজ বা কোন তাদের সহায়তার তাৎক্ষণিকভাবে তারা কি সুবিধা পাবে, এরকম কোন প্যাকেজ নেই। সুতরাং এটাও একটা কারণ হতে পারে। কিন্তু তারপরও সার্বিক নিরাপত্তা, সার্বিক একটা বড় দেশ হতে পারে, তাদের কর্মসংস্থানের কথা ভাবতে পারে, যে এখানে তারা অন্য রাজ্যেও এই সুযোগটা পাবে, তারা কাজ করতে পারবে। মাটির গন্ধের সাথে তাদের যে আত্মিক টান, সেটা তো এখানেও ওখানেও। দুই জায়গায় একটা হলো যে 68 বছর পর হলেও তারা যে আমাদের মতোই মুক্ত মানুষ ভাবতে পারবে, আমাদের মতোই একটি পতাকা পাবে বা পেতে যাচ্ছে, আমাদের মতোই এই মানচিত্রের মানুষ, তারা ভূখণ্ড, আকাশখণ্ডকে তাদের নিজের মনে করতে পারবে। আমি একটা ফোন নিয়ে আসছি, একজন পাটগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, নিশ্চয়ই ছিটমহলের কেউ, আমি জানি না। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয়টা একটু দিয়ে। আমি আজিজুর রহমান আজিম বলছিলাম, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে। জি জি হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি স্থানীয় সাংবাদিক, গণমাধ্যম কর্মী। জি, তো আমাদের এখানে আপনাদের প্রোগ্রামে লেখক, ছিটমহল গবেষক এস এম ইউসুফ ভাই আছেন। আমি যেহেতু ছিটমহলের পাশাপাশি থাকি, তো ছিটমহলবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক কৃতজ্ঞতা জানাই যে উনি শুধু ঢাকা থেকে এসে আমাদের ছিটমহলের মানুষদের জন্য অনেক ত্যাগ প্রতিজ্ঞা করেছেন এবং বই লিখেছেন। জি, আপনি কি একটু বলবেন যে আপনার এলাকায় পাটগ্রামে যে ছিটমহল রয়েছে লালমনিরহাটে, সেখানকার মানুষের অনুভূতি? তাকে প্রশ্ন করতে চাই যে আগামীতে যেহেতু ছিটমহল বিনিময় হয়ে গেল, কালকের মধ্যেই ছিটমহল বলতে কোনো শব্দ থাকবে না, তো আগামীতে ছিটমহলবাসীর এই উন্নয়নের জন্য ওনার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। মোহাম্মদ নূর খান লিটন, প্রথমে আপনার প্রতিক্রিয়া এবং তারপরে যে সমস্যাগুলো এখনো রয়ে গেছে, বা যে সব বিষয়ে এখনো কোনো ধরনের আনুষ্ঠানিক চিন্তা ভাবনা কতটুকু করা হয়েছে আমরা জানি না। তবে তার আগে আমার একটি প্রশ্ন রয়েছে যে আজ রাতে, আজ বলতে আজকে 31 তারিখ, সেই রাতে 23 ঘন্টা যাওয়ার পরে বা 37 ঘন্টা যাওয়ার পরে যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল এক্সচেঞ্জ হচ্ছে, এবং আক্ষরিক অর্থে ছিটমহল বলে কোনো শব্দ থাকবে না এই দুই দেশে, সেখানে রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে কেন কোনো ধরনের
কোনো উদ্যোগ বা আনুষ্ঠানিকতা করা হয়নি। আমি যত জানতে পেরেছি নিরাপত্তার অভাবে। এখানে নিরাপত্তার অভাব কি আমি জানি না, স্থানীয় প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি। প্রথম আমার প্রতিক্রিয়াটা আমি দিয়ে নিই, সেটা হচ্ছে যে গত 68 বছর এই মানুষগুলো আসলে বন্দিত্ব জীবন যাপন করেছে। শুধু বন্দিত্ব না, বন্দিত্বর পাশাপাশি বন্দিরও কিছু নিয়ম নীতির ভিতর কিছু সুযোগ সুবিধা থাকে। এদের কিন্তু কোন রকম সুযোগ সুবিধা ওই অর্থে ছিল না। একটা স্কুল ছিল না, একটা হাসপাতাল ছিল না, একটা এমন অবস্থা ছিল, একটা বাজার ছিল কিন্তু সেই বাজারে অবাধ যাতায়াতের ব্যবস্থা ছিল না। এরকম একটি পরিবেশের মধ্যে এরা গত 68টি বছর অর্থাৎ 47 সালে দেশ বিভাগের পর, তৎকালীন দেশ বিভাগের পর এদের আসলে ওই জিনিসটা ছিল না। এবং মর্যাদাকর কোনো অবস্থা, একটা মানুষের জন্য যেটা সবচেয়ে জরুরি, তার পরিচয়, আইডেন্টিটি, সেইটার ক্রাইসিসের ভিতরে এরা ছিল। এক। 2 নম্বর হচ্ছে সেটি আগামী 23-24 ঘন্টার মধ্যে পরিসমাপ্তি ঘটবে এবং তাদের মধ্যে যে আনন্দ, যে আবেগ, এটাকে আমি মানে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি, শ্রদ্ধা করছি। এবং এইটার বহিঃপ্রকাশ কিভাবে হবে এটা আমিও সেই ভাষা জানি না। দ্বিতীয়টি হচ্ছে আপনি যে প্রশ্নটি করলেন যে রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র নিরাপত্তার দোহাই দিয়ে কেন একটা আনুষ্ঠানিক পর্ব সারা হলো না, এই প্রশ্নটি কিন্তু আমার নিজেরও। কারণ ইতিমধ্যে দুই দেশের কর্মকর্তা পর্যায়ে দুই পাশের ছিটমহলে গেলেন, তারা তাদের আনুষ্ঠানিক বিভিন্ন কাজকর্ম করলেন, তারা জনসংখ্যা চিহ্নিত করলেন। এখানে যখন নিরাপত্তার কোন রকম সমস্যা ছিল না, সেই ক্ষেত্রে আজকে হঠাৎ করে এই দোহাইটা কেন দিচ্ছেন, এটা আমার নিজেরও প্রশ্ন। আরেকটি হচ্ছে এরকম কোন যদি সমস্যা থেকেই থাকে সেটিরও সমাধান করেই এই সময়ের মধ্যে আসলে আমাদের একটা, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের স্বাধীনতার পরে আগামী কাল দেখব আমরা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অবশ্যই, এবং সেটিকে আমাদের সেটির আনন্দের অংশীদার সারা জাতি হতে পারত যদি সরকারিভাবে সেরকম কোন অনুষ্ঠান করা যেত। দুই দেশের পক্ষ থেকেই করা সম্ভব ছিল, একসাথে করা সম্ভব ছিল, আলাদা আলাদা করা সম্ভব ছিল এবং এটি খুবই জরুরি ছিল। কারণ আমি আবারও বলছি যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় অর্জন যদি বলি এইরকম ক্ষেত্রে, সেটি হচ্ছে দুই দেশের সীমানার বিরোধ। যদিও 74 সালে একটা চুক্তি হয়েছিল কিন্তু মীমাংসিত হয়নি, বাস্তবায়ন হয়নি। সেই তারপরে দীর্ঘদিন অপেক্ষার পর আজকে বাস্তবায়ন হচ্ছে, আশা করছি বাস্তবায়ন হচ্ছে এবং আমাদের সিট বলে কিছু থাকবে না। এবং এতে দুই দেশেরই ম্যাপের একটা পরিবর্তন হতে যাচ্ছে এবং এমন পরিবর্তন হতে যাচ্ছে যে আমাকে কোনো একজন নাগরিককে সে তার নাগরিকত্ব তার আইডেন্টিটির ক্ষেত্রে অনিশ্চয়তাটা থাকছে না। আর এখানে সামনে কয়েকটা বড় সমস্যা আছে। তার আগে আমি তো বর্তমান সরকারের অবশ্যই অনেক কিছু সমালোচনা আমরা করি, আমরা নির্দ্বিধায় অনেক ধরনের ক্রিটিসাইজ করে থাকি। এক্ষেত্রে তাদের কূটনৈতিক তৎপরতা থেকে আমরা একটু সাধুবাদ জানাবো। অবশ্যই সাধুবাদ জানানো হবে এবং শুধুমাত্র বাংলাদেশ না, আমি এখানে থেকে পরিষ্কার মনে করি ভারত বাংলাদেশ উভয় সরকারকে এখানে আমাদের শ্রদ্ধা জানাতে হবে, আমাদের শুভেচ্ছা জানাতে হবে। আমরা মনে করি যে এটা, আমি বললাম তো, আমার স্বাধীনতার পরে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হচ্ছে এটি। কারণ ওইখানে যে জনগোষ্ঠী আছে, 50 লক্ষ মানুষ স্বাধীন হচ্ছে, একটি মানুষকেও যদি আপনি স্বাধীনতা দিতে পারেন সেটার চেয়ে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে? 50 লক্ষ মানুষ, 50 লাখ, একটি মানুষকেও যদি আপনি 50 লক্ষ মানুষের জীবন জীবিকার মধ্যে একজন মানুষের স্বাধীনতা যদি আপনি দিতে পারেন সেটি তো বড়। আর সেখানে 50,000 মানুষ। এখন এই মানুষদের পূর্ণাঙ্গ অর্থে যদি আমরা বলি যে তাদের মানুষ হিসাবে যে স্বাধীনতা থাকার কথা, সেগুলো অর্জন করার ক্ষেত্রে বেশ কিছু বাধা এখনো থাকবে। যেমন ধরেন জমি নিয়ে যে বিরোধটা ইতিমধ্যে আলোচনা করেছেন, এটা কি সবচেয়ে বেশি এই যখন ফোন নিয়ে আসি আবার আপনার কাছে, সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, সেটি প্রধানত সেটি সেই সমস্যাটিকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ মনে রাখতে হবে সেই সিএস দলিলের পরে সম্ভবত, তাও তো 100 বছরের আরো বেশি, 110 বছরের মধ্যে কিন্তু যত বিনিময় হয়েছে সবই কিন্তু সাদা কাগজের মধ্য দিয়ে হয়েছে।
সরি 110 না, না, 68 বছর, 68 বছর ধরে কিন্তু সব সাদা কাগজের বিনিময় হয়েছে। অর্থাৎ সিএস রেকর্ডের পরে ওইটার রেফারেন্স দিয়ে দিয়ে পরবর্তী হস্তান্তর গুলো হয়েছে। এবং এই যে মানুষগুলি এপাশ থেকে কিছু মানুষ যে ওপাশে যাবে, তাদের যে সম্পত্তি সেটার বিনিময়টা কিভাবে হবে, সেই ক্ষেত্রে কি 1947 সালের পার্টিশনের যে পদ্ধতিতে হয়েছিল সেটি হবে না অন্য কোনো পদ্ধতি, সেই জিনিসগুলি খুব স্পষ্ট হওয়া দরকার। তারপরে হচ্ছে ভারত, ইয়ে ভাইও যেটা বললেন যে মানে ইন্ডিয়া কিন্তু ছিটমহলবাসী যারা ওইদিকে যাবেন তাদের পুনর্বাসনের জন্য প্যাকেজ ঘোষণা করেছেন, এবং সেখানে কলকাতার কাছাকাছি অঞ্চলকেও বাছা হয়েছে সম্ভবত। বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে এখনো কোনো ঘোষণা দেয়নি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে 68 বছর এই মানুষগুলো দুই রাষ্ট্রেরই কোনো একটি পয়সার বরাদ্দের উন্নয়নমূলক সুযোগ তারা পায়নি। আমাদের মনে রাখতে হবে যে এই 68 বছরের পাওনাকেও আমাদের পরিশোধটা করতে হবে। মনে রাখতে হবে আমরা যখন স্বাধীন হয়েছিলাম, আমরা পাকিস্তানের কাছেও কিন্তু কিছু দাবি করেছিলাম যে এত বছরে আমাদের সম্পদ ফিরিয়ে দাও। আর তাদের যে পুনর্বাসনের বিষয়ে আমরা যেন কোন রকম কৃপণতা না দেখাই। আমাদের মনে রাখতে হবে যে আমাদের নাগরিকদের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিতে হবে আপনার যারা বিগত দিনে ছিটমহলবাসী ছিলেন। এবং আরেকটি জিনিসকে গুরুত্ব দিতে হবে যে অনেকে আছে যারা তাদের পরিচয় গোপন করে, যেমন চিকিৎসা নিয়েছেন, পরিচয় গোপন করে কিন্তু অনেকে দুদেশে চাকরি করেছেন। কেন সবচেয়ে অমানবিক যে বিষয়টি ঘটতো যে পরিচয় গোপন, জীবনের শুরুতে পরিচয় গোপন করে শিক্ষাঙ্গনে ভর্তি হতো, শিক্ষাঙ্গনে ভর্তি হওয়া, বিয়ে করা, চিকিৎসার জন্য অনেক রকম এক ছেলে দুই পিতা, এক স্বামীর এক মহিলা দুই স্বামী, যেটা এই বিষয়গুলো তো অনেকগুলো আমরা আসছেন দর্শক রয়েছেন ফোনে, মানে নামে সুযোগ নেওয়ার জন্য পরিচয় দেওয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমি কৃষি সংস্কৃতি প্রতি ভ্রমণ বলতে সামাজিক সাংস্কৃতিক পরিষদের সভাপতি। আমার দুইটি কোয়েশ্চেন আছে। শাসকের নেতা যে অতিথি জি মোহাম্মদ নূর খান লিটন, জি বলুন। খান ভাইয়ের কাছে প্রশ্নটা হচ্ছে, 1 নম্বর, এই ছিটমহলে থাকার পর এই যে আজকে বাংলাদেশ থেকে ভারতের থেকে যারা আমরা এখানে দেখা গিয়েছে অনেক হত্যাকাণ্ড হয়েছে, অনেক ক্রাইম হয়েছে, অনেক কিছু হয়েছে, ওইটার বিচারের ব্যবস্থা ওরা কি পাবে বা পেতে পারে কি রাষ্ট্রীয় ভাবে? জি আপনার দ্বিতীয় প্রশ্ন করুন। করা যায় কিনা। এক, শিকার হয়েছে যারা ছাপারা হয়েছে তারা কি বিচার পাবে, কার কাছে বিচার চাবে? 2 নম্বর হচ্ছে যে এই সরকার কি আসলে যেটা উদ্যোগটা নিয়েছে এটাকে আপনি মনে করেন কি বাহবা দেওয়ার মতন? জি সেটা এটির উত্তর আগে দিয়ে দিয়েছেন নূর খান, অনেক ধন্যবাদ আপনাকে। আমি নূর খান আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইবো যে হত্যাকাণ্ডের বিষয়ে, বিচারের বিষয়ে যে প্রশ্ন করেছে, তার আগে এস এম ইউনূস, একজন দর্শকের প্রশ্ন ছিল যে যেই নাগরিক অধিকারগুলো এখনো অনিশ্চয়তার মধ্যে থাকবে সেগুলো নিরসনের জন্য আপনাদের পক্ষ থেকে বা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা বা কোনো ধরনের পরিকল্পনা রয়েছে কিনা? আমরা তো আসলে সরকারের কাছে বিগত সময়গুলোতে আমরা বলে আসছি যে ছিটমহলগুলো বিনিময় হয়ে যাওয়ার পরে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহলগুলো রয়েছে, এখানে সরকার 200 কোটি টাকার একটা প্যাকেজ বরাদ্দ ঘোষণা করেছে। এই 200 কোটি টাকা দিয়ে কিন্তু, যেটা ভাই একটু আগে বলেছেন, যে এই 200 কোটি টাকা দিয়ে কিন্তু এই ছিটমহলগুলো ডেভেলপমেন্টে খুব একটা কাজে আসবে না, তবুও মানে না পাওয়া থেকে কিছুটা পাওয়া। আমরা সরকারকে একটা জিনিস বলতে চাই যে প্রতিটি ছিটমহলে বাংলাদেশের ভিতরে ভারতের 111টা ছিটমহলের মাঝে 39টা ছিটমহলের কোন জনসংখ্যা নেই, এগুলো জমি আর কি। বাকি যে ছিটমহলগুলোতে আছে এগুলোতে, যেমন আমাদের দেশের সবচেয়ে বড় ছিটমহল হচ্ছে দলাপাড়া খাগড়াবাড়ি, এটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জে পড়ছে, যেখানে আপনার 2724 একর ছিটমহলটা আয়তন। ওই ছিটমহল একটা স্কুল নেই, এইভাবে একটা ইউনিয়ন থেকে কিন্তু বড় ছিটমহলটা। কাজলদিঘি ছিটমহল আছে একটা, যেখানে একটা ইউনিয়ন আছে, কাজলদিঘি, শালবাড়ি, নাটকটকা, বেহুরডাঙ্গা, 4টা ছিটমহল একটা ইউনিয়ন, সেখানে একটা চেয়ারম্যান আছে, নির্বাচিত চেয়ারম্যান। তো এই ছিটমহলগুলোতে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে প্রতিটি ছিটমহলে আমাদেরকে 10টি ইউনিয়ন, কারণ আমাদের ছিটমহলগুলোতে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তো আপনি মানে সমস্ত কিছু থেকে বঞ্চিত। এখন যদি আপনি বাংলাদেশের কোনো ইউনিয়নের সাথে এদেরকে অ্যাড করে দেন, তাহলে আমাদের দেশের ওই ইউনিয়নের যে বরাদ্দ টাকাটা যায়, তারা ওই ইউনিয়নের টাকা দিয়ে তো কাজ করতে পারে না, তাহলে বাড়তি এই জায়গাটা যে তারা যে পেলো,
এখানে কোনো উন্নয়ন হবে না। সেজন্য আমরা বলছি যে আমাদের 11টি ইউনিয়ন, ছিটমহলগুলোর জন্য 11টি ইউনিয়ন ঘোষণা করতে হবে, তার মধ্যে পঞ্চগড়ে 7টি, তারপরে আমাদের কুড়িগ্রামে দাসিয়াছড়া সহ এভাবে আমরা 11টি ছিটমহল। শুধুমাত্র পঞ্চগড়ে 7টি, আর কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরে যেগুলো রয়েছে সেগুলো মিলিয়ে আপনাকে আমি একটা জিনিস বলি, বাংলাদেশের ভিতরে ভারতের 111টি ছিটমহলের আয়তন হচ্ছে 17,160.63 একর। তার মধ্যে পঞ্চগড়ে ছিটমহলের আয়তন হচ্ছে 12,982 একর। অর্থাৎ টোটাল ছিটমহল জনসংখ্যার 4/3 বেশি হচ্ছে কিন্তু পঞ্চগড়ে। এবং হিট কাউন্টিং রিপোর্ট 2011-র 21শে জুলাই যে তালিকাটা করছে আমাদের দেশের ভিতরে, সেখানে 37,308 জনের মাঝে শুধু পঞ্চগড়ে আছে 26,212 জন। অর্থাৎ পঞ্চগড়ে কিন্তু বলা যায় যে ছিটমহলের রাজা। কেন্দ্র আর কি ওখানে। এগুলো ইউনিয়ন ঘোষণা করবে কিভাবে? এগুলো তো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। না না, কিছু কিছু আমি আপনাকে বলছি, কোটদাজনি আছে অনেক বিশাল ছিটমহল, 2290 একর ল্যান্ড। কাজলদিঘি, বেউলাডাঙ্গা, নাটকটোকা তো 4টা ছিটমহল নিয়ে একটা ইউনিয়ন তো অলরেডি সেখানে আছে। সেখানে আপনার 26,000 মানুষ। এমনি যদি হেড কাউন্টিং রিপোর্ট সেখানে 11,000 বলছে, কিন্তু সেখানে